আমার দীর্ঘ 55 ইয়ার্সের এই লম্বা জীবনে যদি আমার জুনিয়র কেউ আমার খুব কাছের মানুষ থাকে, কেউ যদি আমাকে সেপে একটা লেখা বের করতে পারে, দুইজন আছে, এর মধ্যে আলমগীর হলো একজন। কারণ আলমগীরের অনুরোধেই আমি নন্দকানন এবং অনেক লেখা লিখছি, আপনারা হয়তো বা দেখছেন, বাটিয়ালও লিখছি। তো আলমগীর মাসুদ এমন এক লোক যে তার কথা আমি আজ পর্যন্ত তার মুখের উপর বলতে পারে যে না, আমি করবো না, লিখবো না। এই জন্য আলমগীরকে ধন্যবাদ। আপনাদের এই পাঠ্যকে আসার পিছনেও আলমগীর মুখ্য ভূমিকা রাখছে। আপনারা কে কী লিখেন বা কোথায় লিখেন এটা আমার আসলে জানি না, সরি টু সে। তো আলমগীর এমন একটা লোক, আলমগীরের জন্য আমি প্রায় ৩৬০০ শব্দের বা ৪,০০০ শব্দের লিখছি। কিন্তু আলমগীরকে আমি সাথে সাথে বলছি, আমি যদি এই লেখা প্রথম আলো বা বোরের কাগজে লিখি অন্তপক্ষে ৪,০০০ টাকা দেবে, তুমি তো আমার ১ টাকাও দিবে না। ভাইয়া আমার আরও বিজ্ঞাপন জায়গা করে দিতে হবে। তো এই একটা ভালোবাসা। তো এইখানে যে পাঠচক্র সম্পর্কে আমি নানাবিধ পাঠচক্র জড়িত। আমরা একটা পাঠচক্র চালাই, এটা অনেকে কার্যক্রম দেখবেন। অ আ ক খ একটা পাঠচক্র আছে। আমরা গতবার এটা বইমেলাতে আমরা এটা একটা স্টল নেওয়া হয়েছে, শুধু একটা মাত্র স্টল যেখানে বই নেই, ওটা ছিল অ আ ক খ। এখানে আমি পাঠচক্রে আসার জন্য আমি অত্যন্ত খুশি এবং সবাইকে দেখে খুশি। আমি প্রথমে আপনারা যে ৩ জন গুণী লোককে ফেনী থেকে সম্মাননা বা তাদের নিয়ে আলোচনা করছেন, ওই ৩ জনের প্রতি আমি সম্মান রেখে বলছি তাদের জন্য আমার দোয়া, এবং তারা যেন ভালো সাহিত্য সৃষ্টি করতে পারে বা ফেনী নাম করতে পারে, ওই দোয়াই করব। আমার জন্ম দাগনমিয়ার ফেনীতে। আমি মেট্রিক পর্যন্ত, এসএসসি পর্যন্ত আমি ফেনী গ্রামে ছিলাম। এবং কি সবচেয়ে মজার ব্যাপার হলো কি, আমার প্রথম লেখা ছাপানো হয়েছে ইত্তেফাকে পত্রিকাছাড়া আসরে। সাথে ফেনীতে একটা পত্রিকা ছিল, সম্ভবত 85 বা 84-এর কথা বলছি, এই সময় অনেকে জন্মগ্রহণ করছেন আমি জানি না। ওই সময় দৈনিক অরণি নিয়ে আমাকে একটা পত্রিকা বেরোতো ফেনী থেকে, এই টাঙ্গুরের কোথাও থেকে। আজকের অরণিতে আমি ফ্রি অনেক লেখা লিখছি। হ্যাঁ, অনেক লেখা লিখছি। ফেনীতে আমার যে লেখা হয় নাই। এরপরে আমাদের দাগনমিয়ার এক সম্পাদক ছিলেন, অফিস ছিল সোনাগাজী রোডে, ওখানে আমি লিখছি। ফেনীর পত্রিকার সাথে এটা একটা আর্থিক ব্যাপার। আপনি যখন কোনো সৃষ্টির মূল্য পাবেন না, তখন কিন্তু আপনি ওই জায়গায় সৃষ্টিতে আনন্দ পাবেন না। সৃষ্টির প্রথম দফা হলো স্বীকৃতি। আপনার স্বীকৃতি 2 প্রকার আছে। এক প্রকার হলো সামাজিক স্বীকৃতি, হ্যাঁ উনি লিখেন, যেমন শফিউল আলম সাহেব লিখেন, এলাকায় জলাস্কর অনেক পরিচিতি আছে। এটা কিন্তু তার এটারে কি বলে, এটা একটা স্বীকৃতি, যেটা এটা অনেকটা জাপসা স্বীকৃতি। যখন উনি নন্দকাননে লিখে 500 টাকা একটা কবিতার জন্য পেলেন, এটা হলো তার আর্থিক এবং তার সৃষ্টিকে সম্মান দেওয়ার একটা স্বীকৃতি। তো আমি মনে করি, আমি যখন আর্থিক স্বীকৃতি পেয়ে যাব, আমার ওই প্রচ্ছন্ন স্বীকৃতি আমার দরকার নেই। এলাকা আমায় চিনুক, সামাজিকভাবে আমাকে চিনুক, অটোমেটিক এসে যাবে। কিন্তু তারপরে কি এলাকা লিখবো নাকি? আমি শুধু আলমগীরের অনুরোধে যে লেখা লিখছি, এটা একটা বই হবে। এবং বাটিয়ালে একটা লেখা লিখছি আমি ৩,৪০০ শব্দের। আপনারা বাটিয়াল যারা পড়েন, ওটা আমি সেরা শ্রম দিয়ে লিখছি। আমি এই লেখাটা ভালো কোনো পত্রিকা লিখতো আমি এত শ্রম দিয়ে লিখি না। কারণ সে রাত্রে ফোন করে, ভাইয়া এই বিষয়টা একটু দেখেন, এই বিষয়টা এটা অনেকটা ফরমাইশি মতো, তারা স্নেহ করি, ওই সুবিধা আমি লিখছি। গত বছরের আগের বছর আমার একটা বই বেরিয়েছে, আমি ১,৭৬,০০০ টাকা রয়্যালটি পাইছি। 3 ব্যক্তি গল্প, আপনারা জানেন কিনা জানি না। এটা বাংলা সাহিত্যে একটা একেবারে ভিন্নধর্মী একটা বই, নন্দকারণ্য এটা নিয়ে লেখা হয়েছে। এবং কি এর পরের বই 2টা ব্যাংক স্পন্সর করার জন্য দাঁড়াইছে। আমি বললাম যে একটা ব্যাংক স্পন্সর করতে পারবো। ওরা শুধু আমার প্রকাশককে 3 লাখ টাকা দিছে বই প্রকাশের জন্য, অনলি প্রকাশককে, আর 2 লাখ টাকা দিছে আমাকে। তারা 1300 বই কিনে নিছে। এখন আমার 14টা-16টা বই বের হয়েছে। আমি বিদ্যুৎ সেক্টরে আছি, আমি সরকারি চাকরি করি প্রায় 27 ইয়ার্স। তো আল্লাহর রহমতে ওই দিক দিয়ে আমি স্টাবল একটা চাকরি করি এবং সম্মানজনক একটা পোস্টে আছি। ওটা বলার অর্থ হলো পরিচয়ের সাথে পরিচয়। ওটা কিন্তু আমার করে, আমি কোথাও যদি আমার কেউ যদি বলে আপনার ওই কবিতাটা পড়ছি, আপনার ওই গল্পটা পড়ছি, ওটা আমাকে বলে আপনি গ্রেড 1-এ জব করেন, গ্রেড 2-তে জব করেন, আপনি বিমানে উড়েন, এটা বললে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না। তো আমার মামা চিটংয়ে মারা যান।
চিটংয়ে মারা যাওয়ার পরে ওনার ছেলেরা ঢাকা চিটংয়ে বাড়ি টাড়ি করার পরে চিটংয়ে থাকার পরে বাড়ির প্রতি একেবারে ডিটাচ হয়ে গেছে। গড়েটা ভাঙতে 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 একেবারে উই পোকা খেয়ে গড়েটা একেবারে ড্যামেজ হয়ে গেছে। তো মামারে নিয়ে আসছে লাস্ট সিলেটে চিটং থেকে, আমি ঢাকা থেকে আসছি। মামার লাশ কারো ঘরে নেওয়ার মতো ব্যবস্থা নাই। মামাদের 3 ঘর, 3টাই বিল্ডিং শৌচালা, কিন্তু ঘরে থাকার মতো না। মা আমারে সারা রাত বাইরে খাটিয়ে বেঁধে রাখছে, সকালবেলা কবর দিবে। আমার এটা খুব মনে লাগছে যে আচ্ছা, আমি যদি এখন মারা যাই, আমার তো ঘর নাই, আমার তো ঘর নাই, আমি কী করবো? আমি ওই দিনে করলাম, আমার যতই দেনা হোক দাঁড় হোক, আমি এটা বাড়ি করবো। তো ওই সময় লক্ষ্য ছিল যে একটা এই যে ছোটোখাটো 15 থেকে 20 লাখ টাকার মধ্যে একটা ঘর করব। আমি যাদের সাথে কাজ করি তারা অত্যন্ত মেধাবী, IBA ঢাকা ইউনিভার্সিটি বোর্ড ছাড়া কোনো স্টুডেন্ট না আমার অফিসে। আমার বাবারও না, আমার দাদার বাবার সম্পত্তি, আমার কোনো সম্পত্তি নেই। 220 ডিসিমেল জায়গা আমার আছে, আমি ওই পুরো অংশ বাড়ি করছি। 3টা বাগান, বাড়ি, 2টা ঘাট নিয়ে মোটামুটি ওদের সাজেশনে করতে করতে আপনি লেখালেখি করলেন, 10-12টা বই আছে, আরও 6 বছর আগে কথা বলতেছে, আপনি এখানে একটা ফাটচক্র হবে, আপনি এখানে একটা সাহিত্য আড্ডা হবে, একটা বড় ট্যারেস করেন। 750 স্কোয়ার ফিটে মানুষের বাড়ি করেন, আমার 750 স্কোয়ার ফিটের ট্যারেস আছে শুধু আড্ডা দেওয়ার জন্য। একটা ঘাট আছে, ঘাটে বড় করে করছে, এখানে গান বাজনা হবে, পুকুরে জল মাছা করে দেওয়া হয়েছে, জল মাছার উপর বসবে, কেউ কেউ উপরে বসবে। এবার বাড়িটা সুন্দর হয়েছে, এটা জানে। আমি ফেসবুকে নিয়মিত দিই, ফেসবুকে নিয়মিত দেওয়া নিয়েও মজার ঘটনা আছে। অনেকে আমার বই বা আমার আত্মীয় স্বজন, এই সরকারি চাকরি করে এত বড় বাড়ি করতে আসছে, এটা দিয়ে কোন সময় দুদক আসে, কোন সময়। আমি দুদক আসবে না, কারণ আমি দুদকে আসার মতন পরিস্থিতি নেই। আমি টাকা কীভাবে করতেছি আমার হিসাব আছে, আমি ওইভাবে করতেছি। আমি 1 কোটি টাকা বাড়ি করছি, আমার বেতন যেটা করে 1 কোটি টাকার একটা বাড়ি আমার সাপোর্ট করে। কখনো যদি সুযোগ হয়, আলমগীর যদি থাকে, আমি বেঁচে থাকি, আমার বাড়িতে একটা নন্দকাননের একটা ফাটচক্র হবে, এখানে চা নাস্তা, খাসি, রেজালা, বিরিয়ানি আমি খাওয়াবো, আর আপনারা আলোচনা করবেন। গান বাজনা হবে, আমার রেডিও টেলিভিশন শিল্পীটা আমার পরিচিত আসবে, একবেলা গান বাজনা হবে, একবেলা আপনারা সাহিত্য নিয়ে আলোচনা করবেন। সাহিত্যের আলোচনা করার পরে আসি আপনাদের যেই এই যে ফাটচক্র নিয়ে আলোচনা। ফাটচক্রের সাথে আমি জড়িত, বাংলা একাডেমি, গ্রন্থকান্তে এইসব পাঠকানের সাথে জড়িত, নিয়মিত আমি আলোচনা অংশ নিই, তালিপদ্রে আমি বক্তব্য দিই। ওনার কথাই আমি শুধু ধরে বলছি, ফাটচক্র আপনারা যেভাবে করছেন এটা কিন্তু স্ট্যান্ডার্ড একটা ফাটচক্র। আমি একটা লেখক নিয়ে পাঠ করব, কিন্তু আমি যদি জনাব ওবায়দ মজুমদার, নুরুল আমিন হৃদয় বা কবি শফিউল হক এদেরকে না পড়ে যদি আমি আলোচনা করতে আসি, এটা কিন্তু আলোচনা হলো না, এটা ফাটচক্র হলো না। আমি ওদেরকে পাঠ করব, হৃদয়ঙ্গম করবো, ওবায়দ মজুমদার কী লেখে, নুরুল আমিন হৃদয় কী লেখে, শফিউল আলম কী লেখে, ওদেরকে পড়বো। পড়ার পরে সাহিত্যের ভিতরে অংশটা জানবো। সরকারি সংস্থাগুলো, যেমন আমাদের ফেনী জেলাতে আপনারা যে বলেন জয়রান হলে আমরা অনেকগুলো অনুষ্ঠান করছিলাম। যেমন জেলা প্রশাসনের সংস্কৃতি নিয়ে অনেক থাকে, বরাদ্দ থাকে, গণগ্রন্থাগারের অনেক বরাদ্দ থাকে, তারপরে আরও অনেকগুলো সরকারি সংস্থা আছে, এগুলো থাকে। এগুলোর সাথে যদি কোনোভাবে লিয়াজও করা যায়, যদিও সরকারি কর্মকর্তাদের সাথে লেখক সাহিত্যের লিয়াজও করা কঠিন ব্যাপার, ওটা অনেক কঠিন ব্যাপার। তারপরেও ওখানে আমলাতান্ত্রিক জটিলতা থাকে, আমলাতান্ত্রিক একটা থাকে। আর আমরা এখানে বসছি, আমি সরকারি বড় কর্মকর্তা, আপনি ছোট কর্মকর্তা, এখানে কিছু নেই। সরকারি অফিসে গেলে আপনি যত বড় লেখক হন, আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, আমার গ্রেড 9, আমি সরকারি ফার্স্ট ক্লাস অফিসার। ওই কারণে সাহিত্যিকদের সাথে কখনো হবে না। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভেচ্ছা। আর যে 3 জন লেখক নিয়ে আলোচনা হচ্ছে, 3 জন লেখকের বই আলমগীর আমাকে পৌঁছে দেবো, আমি যতভাবে ওর থেকে আমি বই নিয়মিতই কিনি। তবে ও এখনও আমার ফেনী লেখক হিসেবে পরিচয় করতে পারে না, এখনও ঢাকা লেখক হিসেবে পরিচয় করে, এটা একটা ব্যর্থতা আছে। যাক, সবাই ভালো থাকবেন।